আমাকে ব্যক্তিগতভাবে একটা ফাইল দিয়েছিলেন। সেই ফাইলের ভিতরে কিছু টপিক দিয়েছিলেন, বলেছেন এই টপিক গুলো একটু যাতে কভার করি। আর আজকে আমি খুললাম, এতদিন খুলি নাই, সময় পাইনি অ্যাকচুয়ালি। তো অনেক টপিক। আচ্ছা, দেখি কতটা নিয়ে আগানো যায়। হ্যাঁ, আসেন লুপের মধ্যে ব্রেক কন্টিনিউ এটা দিয়ে দিয়ে শুরু করি। তো আমি যেটা করছি, আগে একটা ফোল্ডার নিয়ে নিই। তাহলে কি আসছে, কো পাইলট, আমি ওকে দরকার নেই। ডি ড্রাইভ, আপনাদের ফোল্ডারের নাম হচ্ছে 257। না, আপনার হচ্ছেন 327। এটার মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, সেটা হচ্ছে ডে 33। আজকে হচ্ছে নভেম্বর 10, 2025। যে টপিক গুলা দিয়েছে আমি একটা একটা করে বানানোর চেষ্টা করি। প্রথমে লুপের ভিতরে ব্রেক এবং কন্টিনিউটা দেখাই। তো ফাইল নেই, প্রথমে টার্মিনালেই করি। না, এইচটিএমএল ডোমের সাথে করতে গেলে অনেক সময় যাবে। টার্মিনালে করার জন্য আমি একটা জিএস ফাইল নেই, ওর নামটা আমি index.js বা যে কোনো নাম দিতে পারি। .js ফাইল নিই। তো লুপের মধ্যে যেহেতু ব্রেক কন্টিনিউ আছে, তাই আমি ফর লুপ নিতে পারি, ফর ইচ লুপ নিতে পারি। আর আরো অনেক লুপ আছে, হোয়াইল লুপ নিতে পারি। তা আমি ফর লুপের মধ্যে প্রথমে একটা সিম্পল লুপ রান করি। হ্যাঁ, ফর লুপ নিলাম। এটা হচ্ছে গিয়ে আই সমান সমান 0, একটা ভেরিয়েবল নিলাম। আই হচ্ছে অ্যারে ডট লেন্থ, এটা আমি 10-এর কম দিয়ে দিই। হ্যাঁ, আই এর মান এক এক করে বাড়বে। দেন আমি কনসোল লগে আই কে দিয়ে দিই। কাকে? আই কে দিয়ে দিই, অ্যারে আই না, শুধু আই কে দিয়ে দিই। হ্যাঁ, আমার কোনো এখানে অ্যারে নাই। এটা হচ্ছে একটা নর্মাল লুপ, তাই না? নর্মাল লুপ, সেটা হচ্ছে গিয়ে আমি যদি একটু রান করি টার্মিনালে, বললাম হচ্ছে নোড স্পেস, আমার ফাইলের নাম কি index.js, সেট করলাম। নর্মাল লুপ রান হয়েছে। তো লুপ আশা করি বুঝতে পারছেন, এটা নর্মাল লুপ। এখন দুইটা কিওয়ার্ড আপনাকে দিয়েছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে গিয়ে কন্টিনিউ। ব্রেক হলে লুপটা লুপের মধ্যে ব্রেক, তাই না? লুপ ব্রেক হলে লুপটা সেখানে বন্ধ হয়ে যাবে, আর কন্টিনিউ হলে লুপটা সেখানে বন্ধ না হয়, সেই জায়গাটা স্কিপ করে চলে যাবে। ব্রেক এবং কন্টিনিউ আবার বলি। মনে করেন আমি বললাম যে ইফ, এখানে আই এর মান 10টা দিয়ে আমি 100 দিয়ে দিলাম। এখানে বললাম ইফ আই সমান সমান 10, তাহলে আমি দিয়ে দিলাম ব্রেক। তার মানে জিনিসটা বন্ধ করে দাও, আয়ের মান 10 হলে তুমি ব্রেক করে দাও। আর এখানে কম ছিল আই। এখন দেখেন আমার কিন্তু লুপ 100-র কম, 99 পর্যন্ত চলার কথা। আমি যদি হিট করি, আমার কিন্তু 9-এর পরেই থেমে গেছে। কারণ কি? আমার লুপ যখন 10 হয়ে গেছে আয়ের মান, তখন জিনিসটা ব্রেক করে দিয়েছে। ব্রেক মানে থেমে যাও, এরপর আর তোমার কাজ করার দরকার নেই। এটা হচ্ছে ব্রেক। দেন আসি কন্টিনিউ। আচ্ছা, আমি এখানে আহ, আরেকটা ইফ দিই। দরকার হয় সেকেন্ড ইফটা আমি, আচ্ছা ইফ সেকেন্ড ইফটা এলস ইফ দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিতে পারি, না দিতে পারি, সমস্যা নেই। এলস এফ যদি আই এর মান কি হয়, অনেক কিছু হইতে পারে। যদি বললাম আই এর মান 5 হয়, তাহলে আমি জিনিসটা বললাম তুমি কন্টিনিউ করে চলে যাও, এখানে আর তোমার কাজ নেই। তো এমন অবস্থায় আমি যদি লুপটা চালাই, তাহলে দেখেন 0, 1, 2, 3, 4 সবকিছু আছে, কিন্তু 5 নাম্বার নাই। 5 নাম্বারটা সে স্কিপ করে চলে গেছে। ওকে, এটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ, এই দুইটার ব্যবহার লুপের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন অ্যারে।
অ্যারে যদিও আমি পড়িয়েছি, এই সিম্পল জিনিসটা আরো সুন্দর পড়িয়েছি যে অ্যারে কিভাবে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, এখন বললাম কি অ্যারে কিভাবে অ্যাক্সেস করা যায়, দরকার হয় এখানে বলে দিই অ্যাক্সেস, তারপর হচ্ছে গিয়ে মডিফাই, মডিফাই, আর একটা হচ্ছে চেক অ্যারে, মানে এটা অ্যারে কিনা। ঠিক আছে, আমি কিন্তু চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, কিন্তু আপনারা যা সিলেবাস দিয়েছেন ওটাই আর কি দেখাচ্ছি, আপাতত সেটাই দেখাই। তো আমি একটা নতুন অ্যারে নিচ্ছি, অ্যারের নাম দিচ্ছি ফ্রুটস। হ্যাঁ, এই যে আস্তে আস্তে বুঝে ফ্রুটস নামে একটা অ্যারে দিয়েছি, তার ভিতরে তিনটা ভ্যালু দিয়েছি, একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে বেনানা, একটা হচ্ছে চেরি। এখন আমি প্রথমে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করবো, অ্যাক্সেস এলিমেন্ট। হ্যাঁ, অ্যাক্সেস এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করা যায়। এই যে দেখেন কনসোল লগের ভিতরে আমি কি দিয়েছি, জিরো দিয়ে দিয়েছি, তাহলে আমার আউটপুটে কি চলে আসবে, ইন্ডেক্স নাম্বার জিরো কার, পেল। তারপরে ইন্ডেক্স নাম্বার ওয়ানে ফ্রুটস ডট, এই যে ইন্ডেক্স নাম্বার, এই যে থার্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, নিয়মটা কি, অ্যারে এর নাম দিবেন, তারপর থার্ড ব্র্যাকেট দিবেন, তারপর ইন্ডেক্স নাম্বার দিবেন। এইভাবে আপনি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারেন। ওকে, এখন আমার কোনো কিছু মডিফাই করা লাগবে। হ্যাঁ, মডিফাই এলিমেন্টস দিয়ে দিই, ফ্রুট অন, ফ্রুটস ইন্ডেক্স নাম্বার কত, ওয়ান। তাহলে আমরা জানি অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার জিরো, ব্যানানার ইন্ডেক্স নাম্বার ওয়ান। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটবে, ব্যানানাটা চেঞ্জ হয়ে ব্লুবেরি হয়ে যাবে। হ্যাঁ, আবার বলি, এটা ইন্ডেক্স নাম্বার উপর নির্বাচন করে আমি যদি নতুন ভ্যালু অ্যাসাইন করে দিই, এর পরে যদি আমি এটাকে প্রিন্ট করি, এই যে এখন কনসোল লগ ফ্রুটসকে যদি প্রিন্ট করি, আমার তো একটা অ্যারে আসবে। অ্যারেটা তিনটা ভ্যালুই আসবে, অ্যাপেল আসবে, ব্যানানার জায়গায় করবে হচ্ছে ব্লুবেরি, আর কি বলে চেরি, তো চেরির মতোই থাকবে। চেক অ্যারে, মানে অ্যারে কি না এটা চেক করতে পারি যে চিফ, আচ্ছা, অ্যারে চেক করার তো অনেক কিছু আছে এখানে, চেক অ্যারে, একটু দেখি এটা কি বুঝিয়েছে, চেক। আচ্ছা, এইটা ট্রু অথবা ফলস এসছে, এটা একটু আমি ভেঙে বুঝাই। এই যে বড় হাতের এই ডাউলার এ ওয়াই, এটা আমি লিখি নাই, এটা লিখেছে কে, এটা জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন একটা অবজেক্ট আছে অ্যারে, তার মধ্যে থেকে অনেক কিছু আনতে পারি আমি অ্যারের মধ্যে থেকে। আমি অ্যারে ফর্ম আছে, আমি মাঝে মধ্যে ইউজ করি, অ্যারের মধ্যে অনেক মেথড আছে। এর মধ্যে একটা আছে হচ্ছে ইজ অ্যারে। ইজ অ্যারের কাজকে চেক করা যে এর ভিতরে আমি যেই ভেরিয়েবলটা পাঠাচ্ছি, সেই ভেরিয়েবলের যে ভ্যালু, এইটা অ্যারে নাকি অ্যারে না। এইভাবে আমি একটা অ্যারে চেক করতে পারি যে এটা অ্যারে কি না। আর আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসে, যে অ্যারে নিয়ে আমি চারটা ফাংশন দেখাইছিলাম, পুশ, পপ, শিফট, আনশিফট। হ্যাঁ, পুশ কি করে, শেষ দিয়ে একটা ডাটা অ্যাড করে, পপ কি করে, শেষ ডাটা তুলে দেয়, শিফট প্রথম দিকে ডাটা তুলে দেয়, আনশিফট শিফট প্রথম দিকে ডাটা অ্যাড করে। এরকম অসংখ্য ফাংশন আছে, সেটা তো আর শেষ নাই, তাই না। আচ্ছা, এনিওয়েজ, একটু জিনিসগুলো কাভার করি তাহলে। অ্যারে আমি অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, অ্যারে কিনা অ্যারে চেক করতে পারি, আর হচ্ছে গিয়ে আহ, আবার হতে পারে আমি মনে করেন ইন্ডেক্স নাম্বার, যে আমার এখানে ব্লুবেরি ইন্ডেক্স নাম্বার কত, এরকম একটা ফাংশন দেখা দিই। আচ্ছা, কিছু বিল্ট ইন ফাংশন দেখা যায়, ফ্রুট ডট লেন্থ দিলে এই লেন্থ আমাকে কয়টা দিচ্ছে, তিনটা দিচ্ছে, কারণ আমার এখানে কয়টা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে, তাই না। এখানে কনসোল লগ বলি, ফ্রুটস ডট ইন্ডেক্স অফ চেরি, মানে ইন্ডেক্সের চেরির ইন্ডেক্সটা কত হবে, ইন্ডেক্স অফ একটা ফাংশন মেথড, কোথা থেকে আসবে, ওই যে ফ্রুটস এর ভেতর থেকে। ইন্ডেক্স অফ কত, চেরি, চেরিটা কি, এটা হচ্ছে চেরি, ইন্ডেক্স অফ চেরি দিলে কি আসছে, জিরো, ওয়ান, টু চলে আসবে। তাহলে হচ্ছে কি ইন্ডেক্স অফ চেরি হচ্ছে টু। এই যে ফাংশন গুলো কিন্তু আপনাদের লিস্টে ছিল না, এরকম অসংখ্য ফাংশন আছে, তাই না।
যেমন আমি 4টা ফাংশন দেখিয়েছি, সেটাও আপনাদের লিস্টে নাই, যাই হোক সমস্যা নাই, এটা হয়তো এক্সট্রা দিয়েছেন। আহ এছাড়াও আরো ফাংশন আছে অ্যারে রিলেটেড, যখন যেটা প্রয়োজন হয় আস্তে আস্তে ইউজ করা যায়। আমরা আপাতত সিলেবাস আগে স্ট্রিং ভার্সেস অ্যারে। স্ট্রিং ভার্সেস অ্যারে, এইটা এই তো স্ট্রিংটা আমরা ডাটা টাইপ, ইনভার্টেড কমার ভিতরে যা থেকে স্ট্রিং, আর অ্যারে হচ্ছে অনেকগুলো ভ্যালুর সমষ্টি। কিন্তু দুটার ভিতরে মিল আছে, অমিল আছে, অনেক কিছু আছে। তো স্ট্রিং এর ভিতরে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে আপনার অ্যারের ভিতরে কাজ করে না। আবার অ্যারের ভিতরে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে কি স্ট্রিং এর ভিতরে কাজ করে না। ওকে, তো আমি কিছু কমন জিনিস দেখি। আগে গুগল দেখি, পরে এআই এর কাছে যাবো না, গুগলে দেখি গুগলে ভালো কিছু দেয় কিনা। স্ট্রিং ভার্সেস অ্যারে ইন জিএস। স্ট্যাক ওভারফ্লোতে আছে, কিছু ভিডিও আছে, জাভাস্ক্রিপ্ট অ্যারেস আছে, JavaScript basic how to work with string array. একটাই পারলাম, সেটা হচ্ছে কোডিং নোভেলস। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই ইন্ডেক্সিং নাম্বারটা কিন্তু সেম। এটা একটা সিমিলার জিনিস, মনে করেন আমি একটা স্ট্রিং নিচ্ছি, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সেটার ভিতরে আমি কনসোল লগ করলাম যে স্টিয়ার জিরো, কে চলে আসবে, এইচ চলে আসবে, হ্যালো ওয়ার্ল্ডের এইচ চলে আসবে। ওয়ান দিলে কি আসবে, এসটিআর ওয়ান ই চলে আসবে। এসটিআর লিখে যদি টু দিই তাহলে কে চলে আসবে, এল চলে আসবে, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু অ্যারেতেও আমরা দেখেছি কাজ করে। তারপর এসটিআর ডট লেন্থ, এই ফাংশন ইউজ করলে কি হবে, আমার কয়টা ক্যারেক্টার আছে সেটা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমি কোথায় দেখেছি, অ্যারেতেও দেখেছি, কিন্তু আমরা উপরে ইউজও করেছি। অ্যারে ডট লেন্থ, অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটি আমাকে ফেরত দিবে। str ডট লেন্থ, আমার স্ট্রিং এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে সেটা কোনো স্পেশাল, সে আমাকে সেটা ফেরত দিবে। এইভাবে হচ্ছে স্ট্রিং এর ভিতরে আমি কিছু কমন যে হচ্ছে ফাংশন গুলো যেগুলো হচ্ছে অ্যারে ইউজ করতে পারবো। str ইন্ডেক্স অফ ওয়ার্ড, এর কি আছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে দেখেন এটা কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7। এই ভুল গুনতে ভুল করছি, 1 2 3 4 5 6, হ্যাঁ 7 স্পেস সহ 7টা ক্যারেক্টার পরে আমার ওয়ার্ল্ড ক্যারেক্টারটা আছে। এইভাবে আমি ইন্ডেক্স অফও ইউজ করতে পারি স্ট্রিং এর ভিতরে, যেটা হচ্ছে অ্যারে রিলেটেড ফাংশন। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে টু আপার কেস এই ফাংশনটা ইউজ করতে পারি, তাহলে সবকিছু বড় হয়ে হাতের হয়ে যাবে, যেটা আপনাদের লিস্টে হচ্ছে দেখছিলাম। এখানে একটা জিনিস দিচ্ছে, এরপর আর কিছু দিচ্ছে, লেন্থও কাজ করে দেখছেন। লুপের মধ্যে ফেলে আমি স্ট্রিং গুলা প্রিন্ট করতে পারি। এটা অ্যারে এবং স্ট্রিং এর মধ্যে তফাৎ এই যে সুন্দর মতো দিয়েছে। অ্যারে এলিমেন্ট কি ক্যান কন্টেন্ট মাল্টিপল ডাটা টাইপস, কিন্তু স্ট্রিং কি কন্টেন্টস ক্যারেক্টার অনলি।
এর মূল তফাৎটাই এই জায়গায়, অ্যারে আপনার মাল্টিপল অ্যারে টাইপ নিয়ে গঠিত হয়, একাধিক এলিমেন্ট থাকে, স্ট্রিং একটা এলিমেন্ট থাকে যেটা হচ্ছে ক্যারেক্টার বেস। Mutable element can be added, removed, or changed. Immutable once created cannot be altered. আচ্ছা, ইমিউটেবল আর মিউটেবল এই শব্দ দুটা একটু পরিচিত হন। ইমিউটেবল হচ্ছে গিয়ে, মিউটেবল হচ্ছে একটা ভিতরে ডেটা চেঞ্জ করা যায়, ইমিউটেবল হচ্ছে আনচেঞ্জ, এরকম কিছু। হ্যাঁ, একটু না হয় আমি আপনার আমার থেকে এই ভালো বুঝাই বলতে পারবে, আমি একটু বলি। মিউটেবল অ্যান্ড ইমিউটেবল, এই যে প্রোগ্রামিং এর এই ভাষাগুলো বোঝা দরকার। আমাকে লগ ইন করতে বলে, হ্যাঁ? একটু জিমেলে আসি। পরে আসছি বলে আসি। মিউটেবল, ইমিউটেবল। মিউটেবল, ইমিউটেবল ইন বেঙ্গল। ইন্টারেস্ট যাচ্ছে। মিউটেবল মানে হলো সেসব ডাটা যেটা একবার তৈরি হওয়ার পরেও পরিবর্তন করা যায়। দেখছেন যেটা বলেছিলাম সেটাই। অর্থাৎ কোনো ভেরিয়েবল যা অবজেক্ট মান ভ্যালু আপনি সরাসরি পরিবর্তন করতে পারেন। ওকে, এখানে যে লিস্ট হচ্ছে অ্যারে, এটা আমি চেঞ্জ করতে পারতেছি, তাই না? মিউটেবল। ইমিউটেবল অপরিবর্তনযোগ্য, ইমিউটেবল মানে হলো যেসব ডেটা একবার তৈরি হয়ে যায় সেটা পরিবর্তন করা যায় না। অর্থাৎ আপনি নতুন মান নিয়ে দিতে পারেন কিন্তু পুরানো মানের জায়গাটি এডিট করতে পারবেন না, বরং একটা নতুন অবজেক্ট তৈরি হয়। পাইথন দিছে বেটার, পাইথন না দিয়ে জাভাস্ক্রিপ্ট, যাই হোক। ইমিউটেবল মিউটেবলের মধ্যে মূল তফাতে এটা, একটা হচ্ছে একটু এডিট যোগ্য, আর একটা হচ্ছে এডিট করা যায় না, একবার অ্যাসাইন করে দিলেন শেষ। আচ্ছা, error. Offer method for dynamic manipulation যেমন পুশ, পপ, এগুলা হচ্ছে অ্যারেতে ইউজ হবে। এটা স্ট্রিং এ হবে না, অ্যারেতে। স্ট্রিং এ কি বলছে? মেথড রিটার্ন নিউ স্ট্রিং, ডু নট মডিফাই দ্য অরিজিনাল। তাহলে স্ট্রিং রিলেটেড মেথড গুলা কি করে? অরিজিনালটা মডিফাইড করে না, রিপ্লেস করে। রিটার্ন নিউ স্ট্রিং, নতুন স্ট্রিং রিটার্ন করে। ওকে, ইউজ কেস এটা সোজা বাংলায় হচ্ছে কি, ডাইনামিক জিনিসপত্রের জন্য অ্যারে ইউজ হয়, আর জাস্ট টেক্সট দেখানোর জন্য স্ট্রিং ইউজ হয়। এই হচ্ছে আপনার হচ্ছে টেক্সট এবং স্ট্রিং এবং অ্যারের মধ্যে কিছু তফাৎ। কিছু কমন ফাংশন আমি দিয়ে দিছি যাতে বুঝতে সুবিধা হয়, যে ফাংশন গুলা স্ট্রিং এবং হচ্ছে গিয়ে কি বলে এই অ্যারে দুইটা দিয়ে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিছু স্ট্রিং ফাংশন আছে উনি দিয়েছে স্ট্রিং মেথড। সেই স্ট্রিং মেথড গুলো এখানে দেখাচ্ছে, যেমন একটা হচ্ছে কি আপনার টু আপার কেস, টু লোয়ার কেস আছে, স্লাইস আছে, রিপ্লেস আছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝাচ্ছি। টু আপার কেস এসটিআর ডট টু আপার কেস, এটা কি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তাই না?
কেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে? কারণ আমি টু আপার কেস দেখাচ্ছি, কারণ আমার তো হ্যালো ওয়ার্ল্ড ছিল, এসটিআর এর মধ্যেই তো হ্যালো ওয়ার্ল্ড ছিল। এর তফাৎটা কি? ওই হ্যালো ওয়ার্ল্ড এই হ্যালো ওয়ার্ল্ড, তফাৎটা হচ্ছে গিয়ে এটা বড় হাতের অক্ষরের হয়ে যাবে স্ট্রিং, টু আপার কেস, এটা স্ট্রিং ফাংশন, এটা স্ট্রিংটাকে স্ট্রিং এর ক্যারেক্টার গুলাকে ক্যাপিটাল লেটার করে দেয়। ঠিক কবিতাটা হচ্ছে টু লোয়ার কেস, ঘুরায় সব স্ট্রিংটাকে কি ছোট লেটার করে দেয়। স্লাইস মানে কাটে কত থেকে, 0 থেকে 5 পর্যন্ত দিলাম, তার মানে হচ্ছে এখানে আমার স্ট্রিংটা ছিল, কি ছিল? স্ট্রিংটা ছিল হচ্ছে কি বলে গেছে, হ্যালো ওয়ার্ল্ড ছিল, তাই না? হ্যালো ওয়ার্ল্ড আমাকে এখানে স্লাইস করছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এখানে 0, তারপর কার্সরটা ডানে নি, 1 2 3 4 5, তাহলে শুধু হ্যালো পর্যন্ত কাটবে। 0 থেকে 5 আউটপুটটা পাশে হচ্ছে হ্যালোই দিয়ে দিয়েছে, হ্যাঁ, হ্যালো পর্যন্ত কাটবে। এসটিআর স্লাইস এভাবে একটা স্ট্রিং কে আমরা স্লাইস করতে পারি। রিপ্লেস, এখানে দেখেন ওয়ার্ড এর জায়গায় দেয়ার দিয়ে দিলাম, তাহলে আমার এখানে একটা ওয়ার্ড খুঁজে বের করবে যেটার নাম কি ওয়ার্ল্ড, দেন সেটাকে চেঞ্জ করে সে কি করে দেবে, দেয়ার করে দেবে। তাহলে এখানে লেখা আসবে হ্যালো দেয়ার। এইভাবে হচ্ছে কি আমরা রিপ্লেস ফাংশনটাও ইউজ করতে পারি স্ট্রিং মেথডের মধ্যে, হ্যাঁ। ট্রি স্লাইস টু আছে, ইনক্লুডস, ইনক্লুডস, ইনক্লুডস কি ইউজ করেছি না, আসেন ইনক্লুড ইউজ করি। str ডট ইনক্লুডস, এটা কি দিয়ে হ্যালো, এটা আউটপুটটা কি দিবে? তাহলে আমাকে ট্রু দিবে। আমি যখন এখানে একটু রান করি, অনেকক্ষণ কোড রান করি না, বিশাল জিনিস চলে আসছে, লাস্টেরটা কি চলে আসছে, ট্রু চলে আসছে। কারণ এসটিআর কি হ্যালোতে আছে, হ্যালোটা আছে স্ট্রিং এর মধ্যে, হ্যাঁ আছে, সেজন্য এটাকে কি রিটার্ন করেছে, ট্রু রিটার্ন করেছে। এইটা একটা ফাংশন, তাহলে যেটা ইনক্লুড সেটা str এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ইনক্লুড ছাড়া আর কি আছে, স্লাইস, স্লাইস তো ইউজ করে ফেলেছি। স্লাইস ছাড়া আর কি আছে, ট্রিম আছে, তাই না? ট্রিম কি করে? ট্রিম বলে অতিরিক্ত স্পেস কেটে দেয়। কনসোল লগের মধ্যে যদি আমি বলি, ট্রিম লিখি, TRIM, str ডট ট্রিম দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপাতত আউটপুট হ্যালো ওয়ার্ল্ড আসবে। যদি একটু দিয়ে আমি, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড আসছে। ট্রিমের কাজ কি? আমরা সবাই ট্রিমার চিনি, তাই না? ট্রিমার কি করে? চুল কাটতে ব্যবহার হয়, দাড়ি কাটতে ব্যবহার হয়, আর বিভিন্ন কাজে ট্রিমার ব্যবহার হয়, তাই না? তো ট্রিমার কি করে? অতিরিক্ত জিনিস ছেঁচে দেয়। এখানে ট্রিম ঠিক সেম কাজটা করছে। আপনার যদি এখানে বাই চান্স কোনো হ্যাকার আপনার ওয়েবসাইটে হ্যাক করার চেষ্টা করে, সে যদি আপনার ডাটাবেজের জায়গা নষ্ট করতে চায়, সে হয়তো এখানে মাঝখানে অসংখ্য স্পিড দিতে দিতে পারে, কি বলে, স্পেস দিতে পারে, অসংখ্য স্পেস, এখানে শুরুতে দিয়ে দিল, শেষে দিয়ে দিল, এরকম ইচ্ছা মতো স্পেস দিতে পারে, হ্যাঁ। দিলে কি হবে? ওই স্পেসের জন্য যে জায়গা নষ্ট হবে। তো ট্রিম কি করবে? ওই স্পেস গুলাকে আপনার হচ্ছে গিয়ে কেটে দিবে। ট্রিম কি করবে? স্পেস গুলাকে মানুষ করে দিবে, হ্যাঁ। মানে হচ্ছে অতিরিক্ত স্পেস কেটে দিবে। মনে করেন আমি না এখানে চেঞ্জই করি, হ্যালো দিয়ে দিলাম, ওয়াল দিয়ে দিলাম, মাঝখানেও স্পেস দিলাম, এই যে এত অতিরিক্ত স্পেস, হ্যাঁ। যদি আমি আউটপুটে দিই, দেখছেন প্রত্যেকটার মাঝখানে স্পেস আসছে, প্রচুর স্পেস আসছে। তো এসছে আর ট্রিম করার পর যেটা আসার কথা, সেটা তো লাস্টে আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এইটার আগে পরে স্পেস আছে, কিন্তু এটার আগে পরে স্পেস নাই, কিন্তু মাঝখানে স্পেস গুলা রয়ে গেছে, হ্যাঁ। হোয়াইট স্পেস শুরুতে শেষে,
শুরুতে শেষে এই স্পেস গুলা সে হচ্ছে কি কেড়ে ফেলেছে ট্রিমের মাধ্যমে। মাঝখানেরটা সে কাটতে পারে নাই। মাঝখানেরটা কেন কাটতে পারে নাই? জিবিলিটি দিয়ে চলে আসুন। সে স্পেস গুলো মুছে যায়নি। সে শুধুমাত্র স্ট্রিং এর শুরু এবং শেষে থাকা ফাঁকা জায়গা মুছে ফেলে, মাঝের স্পেস গুলো নয়। ওকে। এই যে আবার রিপ্লেস, অতিরিক্ত স্পেস গুলাকে মুছে ফেলতে চাচ্ছি। এভাবে আমি মুছে ফেলতে পারি। তো দরকার নেই, আপাতত আমি ট্রিমের ব্যবহারটা শিখলাম। মাঝের স্পেস গুলো থাকলো, মাঝের মতোই থাকলো, এবং শুরু শেষ আমার স্পেস যেগুলো আছে সেগুলো কেটে যাবে এই মুহূর্তে দেখি। হ্যাঁ, কেটে গেল। উপরে গুলো কিন্তু শুরু শেষে স্পেস আছে, কিন্তু এটা কেটে গিয়েছে কারণ আমি জিনিসটাকে কি করে দিয়েছি, ট্রিম করে দিয়েছি, মানে শুরু এবং শেষের অতিরিক্ত জায়গা ছেঁচে দিয়েছি। ওকে, আসেন আপনাদের গেল। লাইভ দেখেছি, ইনক্লুড দেখেছি, আরো কিছু ফাংশন আছে যেমন হচ্ছে ক্যারেক্টার অ্যাড, এটা মাঝে মধ্যে ইউজ হয়। হ্যাঁ, কনসোল লগ str ডট চার্ট ক্যারেক্টার অ্যাট 7 নাম্বার। কি আসার কথা? ডাব্লিউ আসার কথা। এখন যদি হিট করি, 0 আসছে। হয়তো স্পেসের কারণে ও আসছে, তাই না? স্পেস গুলা কেটে দিই, স্পেস গুলা বোঝানোর জন্য ধরেছি, কেটে দিই। এবার যদি হিট করি, এইবার ডাব্লিউ এসছে। তো এইভাবে ক্যারেক্টার অ্যাট এই ফাংশনটা আমি দেখাই দিলাম। ওকে। স্প্লিট এটা কি করে? স্প্লিট স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে ফেলে। স্প্লিট মানে আলাদা করো, কিসের উপর ভিত্তি করে? কমার উপর ভিত্তি করে। হ্যাঁ, তাহলে আমার স্ট্রিং এ কমা আছে, হ্যাঁ কমা আছে, কমার উপর ভিত্তি করে দুইটা শব্দ পাইব, একটা হ্যালো আর একটা ওয়ার্ড। দেখি পাই কিনা এটা। হ্যাঁ, নতুন একটা অ্যারে তৈরি হয়েছে। কিভাবে অ্যারেটা তৈরি হয়েছে? আলাদা করে, স্প্লিট এর মাধ্যমে আলাদা করে, স্প্লিট ফাংশন ব্যবহার করে। তাহলে স্প্লিট ফাংশনটা আমি কখন ব্যবহার করব? যদি মনে করেন আমার এরকম প্রয়োজন হয় যে স্পেস এর উপর ভিত্তি করে নতুন একটা অ্যারে তৈরি করব, অথবা কমার উপর, এখানে কিসের উপর কাজ করেছি দেখেছেন, খেয়াল করেছেন? কমা স্পেস এর উপর ভিত্তি করে নতুন একটা অ্যারে তৈরি করেছেন। সেই অ্যারের মধ্যে দেখেন প্রথম ভ্যালুটা হচ্ছে হ্যালো, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়ার্ড। এইভাবে হচ্ছে কি আমরা স্প্লিটের মাধ্যমে একটা অ্যারে তৈরি করে ফেলতে পারি। ওকে, এই হচ্ছে আপনার স্প্লিটের কাজ। রিভার্স, রিভার্স হচ্ছে গিয়ে কি করে? রিভার্স করে দেন কনসোল লগ str ডট রিভার্স।
A string do not have reverse method. তাহলে স্ট্রিং এর নাই, ঠিক আছে, অ্যারেতে তো আছে তাই না? অ্যারেতে ইউজ করি। তাহলে আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড, এরপর চেঞ্জ হয়ে জিনিসটা কি হবে, ওয়ার্ল্ড হ্যালো। এই রিভার্স এটা কিন্তু আবার স্ট্রিং এ কাজ করে না, এটা শুধুমাত্র কোথায় কাজ করে, অ্যারেতে কাজ করে। সেই জন্য আমি প্রথমে স্প্লিট ফাংশন ব্যবহার করে অ্যারে এটা ইউজ করলাম, উল্টা করে দিলাম, দেন হচ্ছে গিয়ে জয়েন ইউজ করি। জয়েন আবার কি করবে, এটাকে জয়েন করে দিব কিসের উপর ভিত্তি করে, কিছুর উপর ভিত্তি করে না। এবার আমার আউটপুটটা এখানে চেঞ্জ হয়ে যাবে, আউটপুটটা যে হ্যালো ওয়ার্ল্ড এরকম চলে আসবে, হ্যাঁ। জয়েন করে দাও তুমি স্পেসের উপর ভিত্তি করে, মানে আমার আউটপুটের ভিতরে ওই যে স্পেস চলে আসবে, হ্যাঁ। এরকম আশা করি, তারপরে বিশ্বাস না হয় আমি একটু নিচে রান করে দেখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তাহলে জয়েন ফাংশন কি করছি, স্প্লিট ফাংশন কি করছি? স্প্লিট ফাংশনের মাধ্যমে আমি একটা স্ট্রিং কে কিছু সাইনের উপর ভিত্তি করে আলাদা আলাদা এলিমেন্ট নিয়ে আমি অ্যারে তৈরি করতে পারি। যেমন এখানে একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি বলেছি ভাই তুমি কমা স্পেস এইটা মাঝখানে থাকলে এর উপর ভিত্তি করে তুমি এগুলাকে আলাদা আলাদা করবা। তাহলে এখানে এই সময় স্পেসের উপর ভিত্তি করে আমি দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। তাহলে দুইটা মিলে একটা অ্যারে তৈরি হয়ে যাচ্ছে স্প্লিটের মাধ্যমে। সেকেন্ডে কি করছি, স্প্লিটের মাধ্যমে অ্যারে তৈরি করার পরে জিনিসটাকে রিভার্স মেথডে কল করেছি। রিভার্স মেথড কি করছে, জিনিসটাকে উল্টে দিচ্ছে, হ্যাঁ। আগে ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এখন হয়ে গেছে ওয়ার্ল্ড হ্যালো। দেন আবার জয়েন দিয়েছি আমি স্পেসের উপর ভিত্তি করে। জয়েন ফাংশনটা কি করে, স্প্লিট ফাংশনের ঠিক উল্টো কাজটা করে জয়েন ফাংশন, হ্যাঁ। স্প্লিট ফাংশন কি করে, স্ট্রিং থেকে বিশিষ্ট সাইনের উপর ভিত্তি করে এলিমেন্ট গুলোকে আলাদা আলাদা করে একটা নতুন অ্যারে তৈরি করে। অ্যান্ড জয়েন কি করে, সেই অ্যারেটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করে। মাঝখানে আপনার চাইলে যে স্পেস দিয়েছি, আপনি চাইলে কমা স্পেস এরকম দিতে পারেন, তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা কমাও চলে আসবে। দেখি হিট করে দেখি, এই যে ওয়ার্ল্ড কমা হ্যালো এটা চলে এসেছে তাই না? এইভাবে হচ্ছে কি আমরা স্প্লিট ফাংশনটাকে কাজে লাগাতে পারি। এরপরে আপনাদের যেটা দিয়েছে অবজেক্টে কি পরে আসবো? এর কিছু বিল্ট ইন ফাংশন আরো বলেছে যে এই ফাংশন গুলো দেখাতে পারলে ভালো হয়। যেমন হচ্ছে গিয়ে রিভার্স অ্যারে। রিভার্স অ্যারে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যে এই দিয়ে দিচ্ছি লুপের মাধ্যমে অ্যারেটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। ফর আই ইকুয়াল টু জিরো, আই ছোট ফ্রুট ডট লেন, আই এর মান এক এক করে বাড়বে। আই এর মানটা আমি হচ্ছে গিয়ে ফ্রুটস অ্যারের মধ্যে পাস করে দিয়েছি। লুপের মাধ্যমে আমি অ্যারেটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। এইটাই হচ্ছে আপনার রিভার্স অ্যারে। দেন হচ্ছে রিভার্স, আমি অ্যারেটাকে ঘুরাই দিব, হ্যাঁ। কিভাবে ঘুরাইতে পারি, রিভার্স অ্যারে এই যে ফ্রুটস ডট রিভার্স ফাংশন কল করে দিলে হয়। এরপর যদি আমি কনসোল লগ দিই, পুরো জিনিসটি উল্টা হয়ে যাবে।
এক নাম্বারটা যাবে 3 নম্বরে, 3 নম্বরটা চলে আসবে 1 নম্বরে, 2 নম্বরটা 2 নম্বরে থাকবে। যেমন 4টা ভ্যালু হইলে দেখা যেত 4 নম্বরটা 1 নম্বরে, 3 নম্বরটা 2 নম্বরে, 2 নম্বরটা 3 নম্বরে, তিন আবার হচ্ছে গিয়ে 1 নম্বরটা 4 নম্বর, এরকম কিছু, তাই না? যদি 4টা ভ্যালু হতো এবং রিভার্স হতো। সর্ট, এটা হচ্ছে বেছে নেয়। বেছে নেয় মানে হচ্ছে গিয়ে এই কি বেছে নেয় না, বেছে নেয় না, সর্টিং করো। বেছে নেয় বলতে সাজিয়ে দেয় বলতে পারেন, হ্যাঁ। সাজিয়ে দেয়, আপনি হচ্ছে গিয়ে ফ্রুটের মধ্যে সর্ট দিয়ে দিল। তাহলে প্রথমে দেখেন এ, পরে বি, পরে সি, এভাবে সাজাই দিল। ভ্যালুগুলো এইভাবে সাজিয়ে দিল। কিভাবে? এটা আগে আসছে, বিটা পরে আসছে, সেটা সর্ট মানে সর্ট করে দিয়েছে সুষম বাংলায়, হ্যাঁ। সর্ট করে দিয়েছে মানে হচ্ছে কি জিনিসটাকে অ্যাসেন্ডিং আকারে এটা সাজিয়ে দিয়েছে, এটা ওয়াইজ অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে দিয়েছে। কপি অ্যারে, অ্যারেটাকে আমি কপি করব কিভাবে? কপি ফাংশন থাকলে তারা কপি করা যায়, বা কপি রিলেটেড অনেক অ্যারে থাকে। এখানে একটা এআই যেটা দিচ্ছে, একটা মোর ফ্রুটস নামে একটা অ্যারে নিয়েছে। সেই অ্যারেটা হচ্ছে গিয়ে আমার নাম দিয়েছে, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে এল্ডার বেল। ওকে, সমস্যা নেই। তাহলে আমি যেটা করতেছি এখানে দেখেন, ফ্রুটস ডট, এখানে মেথডটা কি কল করা হয়েছে? কনক্যাট। মেথডের নাম কি? কনক্যাট। কনক্যাট মানে যুক্ত করা। তাকে মোর ফ্রুটস যে অ্যারেটাকে আমি দিয়েছি, এই মোর ফ্রুটস কনক্যাট করার পরে ফ্রুটস এর মধ্যে মোর ফ্রুটস কনক্যাট করার পরে আমি যেটা করেছি সেটা একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, যেই ভেরিয়েবলের নাম হচ্ছে অল ফ্রুটস। দেন কি করেছি? সেই অল ফ্রুটসটাকে আমি কনসোল লগের মধ্যে প্রিন্ট করে দেখিয়েছি, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি অ্যারে কপি করে আরেকটা অ্যারের সাথে মার্জ করে দিয়ে দিতে পারি। অ্যারে অফ অবজেক্ট, আমি অবজেক্ট এখনো দেখাইনি, অবজেক্ট একটু পরে দেখায়। অ্যারে অফ অবজেক্ট দেখাই দেবো না, হ্যাঁ। টু ডি অ্যারে, টু ডি অ্যারে, এটাই তো টু ডি অ্যারে, 3D অ্যারে বলতে পারি। মানে অ্যারের ভেতরে অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে। ওকে, যেহেতু বলেছেন টু ডাইমেনশনাল অ্যারে, তাহলে মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম এআই যেটা দিচ্ছে ম্যাট্রিক্স। সেটার ভিতরে 3টা অ্যারে দিয়েছে ভ্যালু হিসেবে। 3টা অ্যারের ভিতরে আবার 3টা করে নাম্বার আছে। তার মানে এটা হচ্ছে অ্যারে অফ অ্যারে বলতে পারেন, হ্যাঁ। মানে অ্যারের ভিতরে অ্যারে। প্রথম নাম্বারটা যদি পেতে চাই, তাহলে আমাকে দিতে হবে 0 0। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 0 1। তৃতীয় নাম্বারটা হচ্ছে 0 3। জিরোটা হচ্ছে প্রথম ইন্ডেক্স। আর জিরো যদি একটা ম্যাট্রিক্স কোলন জিরো দেন, তাহলে তো প্রথমটা আসলো যেটা নিজেই একটা অ্যারে। তারপর আবার একটা অ্যারে সাইন দিয়ে আপনি কত নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করতে চান সেটা একটু উদাহরণ দিয়ে দেখেন, হ্যাঁ। কনসোল লগে বললাম হচ্ছে কি আমার ম্যাট্রিক্স, এই যে 0 0 দিলাম। জিরো হচ্ছে প্রথম, এটা হচ্ছে জিরো, এর ভিতরে প্রথম এলিমেন্ট এটা হচ্ছে জিরো। তার মানে দেখেন জিরোর ভিতরে জিরো আসছে কি? ওয়ান। ম্যাট্রিক্স 1 বাই 1, হ্যাঁ। ওয়ান কোনটা? এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স। ওয়ানের ভিতরে আবার ওয়ান। তার মানে এটা পুরোটা একটা অ্যারে। তো অ্যারের ভিতরে যেহেতু আছে ইন্ডেক্স নাম্বার আছে, তাহলে এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, তার মানে এটা 5। এই দ্বিতীয়টার রেজাল্ট কি আসবে? 5। এভাবে আমি 2D অ্যারে অ্যাক্সেস করতে পারি। এবং 2D অ্যারে তাহলে হচ্ছে কি আমি ওই লুপটা করি, লুপ লুপ লুপ, এই লুপ হয়ে গেল। পরে কপি, হ্যাঁ, সর্ট। লুপো পেজ, রিভার্সাল। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমি 2D এটা আমি কপি করে উপরে নিয়ে যাই। মানে অ্যারের ফাংশন গুলো সব একসাথে থাকলো তাহলে, হ্যাঁ।
ওকে, 2D অ্যারে এটা গেল। 2D অ্যারে এখন ট্রাইভার্স করি কিভাবে, ফর লুপের মাধ্যমে আমি ফর লুপ নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, প্রথমে একটা লুপ নিয়েছি, সেটার নাম হচ্ছে ফর আই সমান সমান 0। আই সেটা ম্যাট্রিক্স রাখলেন, আই এর মান এক এক করে বাড়বে। এই ফর লুপের মধ্যে আমার আবার আরেকটা ফর নিতে হবে, সেটা জে দিয়ে করলাম। তো কনসোল লগ আই এবং জে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার এই জিনিসটা বুঝি অ্যাকচুয়ালি কি হবে। যখন আপনি যে ম্যাট্রিক্সের ভেতরে লুপটা চালাচ্ছি, হ্যাঁ, ম্যাট্রিক্সের ভিতরে আই যখন যায়, ম্যাট্রিক্সের ভিতরে আই 0, তার মানে হচ্ছে এইটা আসবে। এই যে যতখানি সিলেক্ট করলাম, কারণ কমার আগে এই ভ্যালু, দেন কমার আগে এটা হচ্ছে 2 নম্বর ভ্যালু, তাই এটা ইন্ডেক্স নাম্বার 1, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে শেষেরটা 2। তাহলে ইন্ডেক্স নাম্বার 0, ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 2। তো আমি যখন আই দেবো, আই এর মানে একবার 0 হবে, একবার 1 হবে, একবার 2 হবে। তো ম্যাট্রিক্স আই মানে ম্যাট্রিক্স 0, ওইটাও তো একটা অ্যারে। ওই অ্যারেটাকেও তো ভাঙতে হবে বা আলাদা করে কাজ করতে হবে। দেন ওই অ্যারের জন্য আবার যে দ্বিতীয় ফর লুপ নেওয়ার পরে যে ম্যাট্রিক্সের ভিতরে একবার আই একবার হচ্ছে জে আসতেছে। এবার প্রথমে রেজাল্ট গুলো কিভাবে আসবে, প্রথমে আই এর মান ধরে নেন 0, এবং শূন্য, আই এর মান 0 থাকা অবস্থায় এই ভেতরের লুপটা 3 বার চলবে। জে এর মান হচ্ছে 0, তাহলে প্রথমে আই 0 জে 0 কি আসলো, এই 1 নাম্বার আসলো। তারপর আই শূন্যই থাকবে, জে এর মান বেড়ে 1 হবে, তখন 2 নাম্বার আসবে। আই শূন্যই থাকবে, জে এর মান বেড়ে 2 হবে, তখন হচ্ছে কি এই 3 এটা থাকলো। হ্যাঁ, দেন আবার আই এর মান বেড়ে 1 হবে প্রথমে উপরে, আর জে এর মান আবার, আই এর মান যখন 1 হবে, জে এর মান আবার 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে। তাই আই এর মান 1 হলে এই অ্যারেটা সিলেক্ট হবে, জে এর মান 0, জে এর মান 1, জে এর মান 2। তাহলে আই 1 জে 0, আই 1 জে 1, আই 1 জে 2, এইভাবে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আসবে। আসার পর আমি যদি হিট করি, তাহলে এই টোটাল এই যে ম্যাট্রিক্স গুলো আমি প্রিন্ট আকারে পেয়ে যাওয়ার কথা। আসেন দেখি পাই কিনা। সেভ করছে না, সেভ করছে। ও, এই যে পেয়ে গেছি মনে হয়, এই যে নাম্বার গুলা পেয়ে গেছে। হ্যাঁ? তো এইভাবে হচ্ছে গিয়ে আমি আই কি বলে নেস্টেড অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে প্রিন্ট করে দেখালাম। হ্যাঁ, দেখতেছি কেমন। একটু 1 মিনিট ওয়েট করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, একটু একদম ঠিক।
আচ্ছা, আমি অবজেক্টটা স্কিপ করে গেছিলাম, হ্যাঁ। আসেন অবজেক্টটাকে শুরু করি। উম, এই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কিভাবে তৈরি করা যায়? অবজেক্ট তৈরি করা খুব সোজা, হ্যাঁ। আরে পাশেরটা চলে গেছে। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নাম নিলাম পার্সন। পার্সনের নাম নিলাম এজ নিলাম। দরকার হয় সিটি নিলাম। এবং এটা এখানে শেষ ছিল। এইবার আসেন অবজেক্ট কিভাবে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ। অ্যাক্সেস প্রপার্টিস যেমন হচ্ছে কি দুইটা ভাবে দেখা, একটা হচ্ছে ডট নোটেশন দিয়ে, এই যে ডট দিয়ে পার্সন ডট নেম, আউটপুট কি আসবে জব। আচ্ছা, এইচটা আমি ব্র্যাকেট নোটেশন দিয়ে দেখা, হ্যাঁ। পার্সন ডট পার্সন ব্র্যাকেটের মধ্যে এইচ, আউটপুট আসবে কত? 30। তো এই দুই ভাবে আমি অবজেক্টের ভেতরে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করব, ডট নোটেশন। কিন্তু কখনো যদি এরকম হয় যে আমার যে কি বাইরে দেখেন অবজেক্ট তৈরি করার নিয়মটা কি, অবজেক্টের নাম লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখেন পুরো সিএসএস এর মতো। সিএসএস এটাকে প্রপার্টি ভ্যালু, আর এখানে জিনিসটাকে বলে কি এবং ভ্যালু। সিএসএস একটা প্রপার্টি ভ্যালু শেষ হলে দেওয়া হয় সেমিকলন, এখানে কি ভ্যালু শেষ হলে দেওয়া হয় হচ্ছে কি আপনার কমা। একটা কি একটা ভ্যালু কমা দিলাম, আরেকটা কি আরেকটা ভ্যালু কমা দিলাম, আরেকটা কি আরেকটা ভ্যালু, শেষেরটা কমা না দিলেও চলে। অ্যাক্সেস করতেছি দুই ভাবে, একটা হচ্ছে ডট দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ব্র্যাকেটস দিয়ে। এবার আসেন মডিফাই কিভাবে করতে পারি। মডিফাই প্রপার্টিস, যেমন আমি যদি পার্সোনাল এইজ এখানে কত দিছি 30, মনে করেন 1 বছর বেড়ে গেছে, আমি জাস্ট দিয়ে দিলাম পার্সন ডট কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এইজ কে। পার্সোনাল এইজ কে আমি কত দিয়ে দিলাম, 31। হ্যাঁ, 30 থেকে 31 হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে এখন আমি যদি এটা প্রিন্ট করি, আউটপুটে কি আসবে? আগের বার কিন্তু 30 আসছিল, এইবার আউটপুটে আসবে হচ্ছে গিয়ে 31। কেন 31 আসবে? কারণ হচ্ছে গিয়ে আমি এইচটা মডিফাই করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এই ডিলেট করে দিব এখানে, ডিলেট প্রপার্টি। তাহলে দেখেন আমার এখানে সিটি কি ছিল, নিউ ইয়র্ক। আমি এখানে লিখলাম ফার্স্টে ডিলেট, লিখে আমি বললাম পার্সন ডট কি সিটি, ডিলেট দিয়ে আমি ডিলেট দিয়ে কল করতেছি কাকে, এই যে পার্সন অবজেক্টের মধ্যে সিটি কে কল করতেছি। তাহলে আমার আউটপুটে কি আসতেছে? আনডিফাইন্ড আসতেছে। কিন্তু এটা ডিফাইন করা ছিল, আমি সিটি তৈরি করে রেখেছি, তাহলে কেন আমাকে আনডিফাইন্ড বলবে? কারণ হচ্ছে কি আমি সিটি কে ডিলেট করে দিয়েছি, ও মুছে গেছে। তাহলে তো মুছে গেলে ওকে আর খুঁজে পাবে না, খুঁজে না পেলেই জাভা স্ক্রিপ্ট কি বলবে? এটা আনডিফাইন্ড। তো এটা হচ্ছে ডিরেক্ট করা এটা। আচ্ছা, কিস ভ্যালুস, কি কোনগুলা? এই যে এগুলা হচ্ছে কি, নেম, এজ। আর ভ্যালু কোনগুলা? এই যে জন 30। তো আমি হচ্ছে গিয়ে কিস ভ্যালু গুলা চাইলে আমরা করতে পারি, যেখানে একটা দিয়ে দিচ্ছি অ্যাড প্রপার্টি, আমি চাইলে নতুন প্রপার্টি আবার অ্যাড করে দিচ্ছি, দেখছেন কান্ট্রিটা ইউএসএ করে দিচ্ছেন, সিটিটা মুছে ফেলছে, কান্ট্রি অ্যাড করে দিয়েছে। আর নতুন করে যেটা অ্যাড করে দিয়েছি সেটা যদি আমি চাই অ্যাক্সেস করতে, তাহলে এইভাবে আমি অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, অবজেক্ট কিন্তু আমি চাইলে লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এটাকে কি বলতেছে? ট্রিভার্স অবজেক্ট।
তো রিভার্স অবজেক্ট যদি যায়, আমি ফর ইন লুপ ইউজ করতে পারি। কি বললাম? ফর লুপ না, ফর ইন লুপ। ফর ইন লুপ যদি একটু খেয়াল করি, আহ, এখানে মাঝখানে কিওয়ার্ডটা ইউজ করা হয় ইন। ইন কেন ইউজ করা হয়? এখানে কি খুঁজছে, কার মধ্যে? পার্সনের ভিতরে। তার মানে ইনের মাধ্যমে আমি এই পার্সনের যে কটা, এই যে পার্সনটা একটা অবজেক্ট, এর ভেতরে যে কটা কি আছে সেই কটা কি পেয়ে যাচ্ছি। কনসোল কি বলছে? কি প্লাস একটা কোলন দিছে, তারপর এই যে পার্সনের ভিতরে কি দিছে, এখানে কিন্তু ডট নোটেশন হবে না। এখানে আমার এই যে ব্র্যাকেট নোটেশনেই কাজ করতে হবে। পার্সনের ভিতরে কাকে পাস করে দিয়েছি? কি কে। তাহলে কি গুলো একটা করে আসতে থাকবে। একবার নেম আসবে, একবার এইজ আসবে। সেই নেম এজটা প্রিন্ট হবে, কিগুলা সাথে আবার কোলন দিয়ে সেই ভ্যালুগুলো প্রিন্ট হবে। ভ্যালুগুলো আমি কল করে দিয়েছি, তাই না? তাহলে আমি যদি এখানে নিচে কল করি, দেখ, নেম আসছে জন, এইজ আসছে কত? 31। কান্ট্রিও চলে আসছে ইউএসএ। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ফরেন লুপের মাধ্যমে যে অবজেক্টের ট্রাভার্স এটা করতে পারি। মানে হচ্ছে গিয়ে আমি লুপের থ্রুতে অবজেক্ট প্রিন্ট করতে পারি। ওকে, মোর অ্যাবাউট অ্যারে, এটা যখন দেখলাম। কন্ডিশনাল রিটার্ন, এটা ফাংশনের ভেতর বেশি ইউজ হয়। আচ্ছা, কোনো ফাংশন ইউজ করেছি। কন্ডিশনাল রিটার্ন না, ফর লুপ ইউজ করেছি। তাহলে একটা ফাংশন নিয়ে নিই, নিয়ে কন্ডিশনাল রিটার্ন দিয়ে দিই। হ্যাঁ, দেখ, একটা ফাংশন দিয়েছি, ফাংশনের নাম দিয়েছি চেক নাম্বার। এই ইফ এর মধ্যে কতগুলো দিয়েছি, যদি নাম্বার 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ রিটার্ন করে দিবে, কাজ শেষ। যদি নাম্বার 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ। এলস কি দিয়েছে? নাম্বারটাকে 0 করে দিয়েছে। আমি কনসোল এটা 10 দিয়ে দিয়েছি, রেজাল্টটা কি চলে আসবে? পজিটিভ চলে আসবে। তার ফাংশনের ভিতরে আমি কন্ডিশন নিয়েছি, ইফ এলস দিয়ে, এবং সেই ওয়াইজ আমি জিনিসটাকে রিটার্ন করে দিয়েছি। এটাই হচ্ছে গিয়ে আমার কন্ডিশনাল রিটার্ন। ওকে, ম্যাথ ছোট আছে, ম্যাথটা ধরা যায় না। ইয়ে হচ্ছে, আচ্ছা, জিনিস রেখে দিচ্ছে সে। আচ্ছা, ম্যাথেরটা দেখি আগে। ম্যাথ তারপর, না, ম্যাথ ডট পাই দিলে পাইয়ের মান পাই, যদিও সে আমাকে পাইয়ের মান দেয়নি, খুবই ভালো করছে। কারণ হচ্ছে পাইয়ের মান আমার এই জীবনে দরকার হয়নি, আমি অঙ্ক করি না জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, এবিএস কি করে? মাইনাস হোক প্লাস হোক, সে হচ্ছে গিয়ে কি করবে? পজিটিভ ভ্যালু দিবে। এটা হচ্ছে এবিএস। এবিএস ফুল ফর্ম হচ্ছে অ্যাবসলুট। এবিএস এর ফুল ফর্ম কি? অ্যাবসলুট। তার মানে এই সঠিক ভ্যালুটা দিবে। মাইনাস হোক প্লাস হোক, আমার ভ্যালুটা কত সেটাই দিবে। এটা হচ্ছে ম্যাথ ডট এবিএস, এটার কাজ। আচ্ছা, কিছু ফাংশন মনে হয় সে দেয়নি আমাকে, দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে ম্যাথের ভিতরে ম্যাক্স থাকতে পারে, কনসোল লগ এন্ড এপিএইচ। ম্যাথের ভিতরে কি থাকতে পারে? ম্যাক্স থাকতে পারে। তাহলে আমি দিলাম ম্যাক্স, ম্যাক্স দিয়ে কিছু নাম্বার দিয়ে দিই। আর রেকর্ডে এক, পরে দুই, দুই আরো দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম।
তাহলে এর মধ্যে সর্বোচ্চ নাম্বার কোনটা? 5। তাহলে সে নেক্সট নাম্বার রিটার্ন করে দিচ্ছে। আবার হচ্ছে গিয়ে মনে করেন আমি মিনিমাম দিয়ে দিলাম। এই যে দেখেন, ম্যাথ ডট মিন, এর মধ্যে সর্বনিম্ন নাম্বার কোনটা? -5, তাই না? -5টা সে রিটার্ন করে দিচ্ছে। আবার ম্যাথ ডট পাওয়ার, এটার কাজটা কি? পাওয়ার 2 to the power 3, মানে কি 2 × 3 × 3, তাহলে কত আসবে? 3, সরি, 2 × 2 = 4, 4 × 2 = 8, রেজাল্টটা 8 আসছে, তাই না? দেন হচ্ছে ম্যাথের মধ্যে একটা বিল্ট ইন মেথড আছে কি? স্কোয়ার রুট। স্কোয়ার রুট কি করতেছে? বর্গমূল বের করে দিচ্ছে। 16 এর বর্গমূল কত? 4 × 4 = 16। যেমন 9, 9 এর বর্গমূল কত? 3 × 9, তাই না? যেমন 7 × 7 = 49, তার মানে 49-এর বর্গমূল হচ্ছে 7। এটা হচ্ছে বর্গমূল। তো এটাও আপনি চাইলে এই ম্যাথের মাধ্যমে বের করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ম্যাথের মধ্যে আপনার রাউন্ড আছে। রাউন্ড হচ্ছে কি আপনার যে দশমিক যুক্ত সংখ্যা যদি 0.5 হয় বা তার বেশি, তাহলে পরের সংখ্যায় নিয়ে যাবে। দশমিক যুক্ত সংখ্যা, দশমিকের পরের সংখ্যাটা যদি 0.5 বা তার, সরি 0.5 না তার থেকে কম হয়, তাহলে আগের সংখ্যায় নিয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ডের বৈশিষ্ট্য। এটা 4.6 দিছি, এটাকে আমাকে 5 দিতে দিচ্ছে। আচ্ছা, রাউন্ডের মধ্যে একটা ফাংশন আছে সেল। সেল ফাংশনের কাজ হচ্ছে গিয়ে যতই যা হোক, দশমিকের সঙ্গে যে পরে যাই থাকুক না কেন, দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে 1 হইলেও, সে তারপরের সংখ্যা নিয়ে যাবে। যেমন এখানে 4.2 দিয়েছি, আউটপুটটা আসবে কিন্তু এখানে 5। এবং সেলের উল্টে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফ্লোর। দশমিকের পর যত বড় সংখ্যাই থাকুক না কেন, সে ওই সংখ্যাটাকে রাউন্ড করে দেয়। যেমন এখানে আমি আউটপুট ফ্লোরের মধ্যে পাস করেছি কত? 4.8। 4.8 পাস করেছি, কিন্তু ও এটাকে 4 করে দিয়েছে। আচ্ছা, ম্যাথের মধ্যে আবার একটা ফাংশন আছে র্যান্ডম। সে 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডম সংখ্যা দিবে। এই হচ্ছে গিয়ে এই ম্যাথের ফাংশন গুলার কাজ। দেখে উনি আর কিছু দিছে নাকি ম্যাথের মধ্যে? হ্যাঁ, এই করে দিচ্ছে। ম্যাক্স মিন তো দেখলামই এটার মধ্যে। ডেট একটা বড় জিনিস। আসেন, আহ, এগুলা তো আমি জাস্ট চিনাই দিচ্ছি, হ্যাঁ। এগুলো আপনারা কাজ করতে, প্র্যাকটিক্যাল কাজ করতে করতে বুঝতে পারলে ভালো হয়। যাই হোক, চিনে রাখেন, চিনে রাখেন, জাস্ট চিনে রাখেন। উম, আচ্ছা, ডেট। ডেট হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন অবজেক্ট, যেটার মাধ্যমে হচ্ছে কি আমি কি করতে পারি? সময়, টাইম, এগুলা নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমি একটা নতুন ভেরিয়েবল নেবো কারেন্ট ডেট। কারেন্ট ডেটের ভিতরে যে নিউ কিওয়ার্ডটা লাগবে, নিউ কেন লাগবে বলে, এটা হচ্ছে এই ডেটের মধ্যে অনেকগুলো ফাংশন মেথড আছে। সেই ফাংশন মেথড আমি ঠিক মতো অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সোজা বাংলা এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা বলে সেটা হচ্ছে, আমি ডেটের একটা ইনস্ট্যান্স তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ। ডেটার ইনস্ট্যান্স তৈরি করতে চাচ্ছি। এটা হচ্ছে নিউ ডেট দিয়ে দিলাম, ডেটার একটা ইনস্ট্যান্স তৈরি করে তার মধ্যে রাখলাম কারেন্ট ডেট, এরকম একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন কি করছে, ভেরিয়েবলটা প্রিন্ট করলে কিন্তু আমাকে একটা ডেট দিয়ে দেবে, কিন্তু এটা তাহলে ছোট ভাবে ডেট করা হলো, হ্যাঁ। একটু দেখেন, এই যে ডেট, কারেন্ট ডেট দিয়ে দিছে। ডেটের মধ্যে অনেক বিল্ট ইন মেথড আছে এই কারেন্ট ডেটের মাধ্যমে। কারেন্ট ডেটের জায়গায় আমি এটা নাও দিয়ে দিই, হ্যাঁ, ছোট করে দিই। এটাকে নাও দিয়ে দিলাম। নাও এর ভিতরে অনেক বিল্ট ইন মেথড আছে, সেগুলো আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। যেমন হচ্ছে গিয়ে গেট ফুল ইয়ার, নাও ডট গেট ফুল ইয়ার। এটা কি দিবে আমাকে? এই অনেক কিছু দিয়ে দিছে। আচ্ছা, আমি একবারে নিয়ে নেই তো, দেখ, গেট ফুল ইয়ার আমাকে দিবে হচ্ছে এই পুরা বছরটা। নাও ডট গেট মান্থ আমাকে যেটা দিবে, এটা প্রথম মাসটাকে 0 ধরে ও, হ্যাঁ। দ্বিতীয় মাসটাকে 1 ধরে, তৃতীয় মাসটাকে 2 ধরে। নাও ডট গেট মান্থ +1 দিয়েছি। তার মানে হচ্ছে মনে করেন এখন মান্থ হচ্ছে চলে নভেম্বর, ও দিবে 10, 10-এর সাথে এক যোগ করে হয়ে যাবে 11, এরকম কিছু, হ্যাঁ।
দেন নাও ডট গেট ডেট দিছে, এটা আজকের তারিখ দিয়ে দিবে, আজকের তারিখ হচ্ছে 10 তারিখ, ওকে। নাও ডট গেট আওয়ার্স, এই মুহূর্তে যে কটা বাজে সেটাই দিয়ে দেবে। নাও ডট গেট মিনিটস, এই মুহূর্তে কয়টা মিনিট বাজে সেটা দিয়ে দেবে। নাও ডট গেট সেকেন্ড, এই মুহূর্তে কত সেকেন্ড বাজে সেটা দিয়ে দিবে, হ্যাঁ। এটা হচ্ছে ডেট, যে আমার যে আপনি শুধু ডেট লিখে দিচ্ছেন ছোট করে, আমি ডেটের মধ্যে একটা বিস্তারিত জিনিস দিয়ে দিলাম। আরো আছে, আরো অনেক কিছু আছে, আমি চাইলে ডেটের ভিতরে যে টাইমটা ইচ্ছা মতো বসাইতে পারি। এটা থাক আপাতত। এই বিল্ট ইন এই কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো না চিনলেই নয় যদি ডেট নিয়ে কাজ করেন। তো এই ফাংশন গুলো একটু চিনে রাখেন, গেট মিনিটস, গেট সেকেন্ড, গেট আওয়ার্স, গেট ডেট, গেট মান্থ, গেট ফুল ইয়ার, এই ফাংশন গুলো দেখেন, হ্যাঁ। যেমন আচ্ছা, গেট টাইম দিলে তো টাইম দেখাই দিব, নাও গেট টাইম। আচ্ছা, এখানে আবার কনসোল লগ দিই, নাও ডট টু লোকাল ডেট স্ট্রিং, এটা দিতে পারি। টু লোকাল ডেট স্ট্রিং, এটার ভিতরে আমি বলে দিতে পারি যে একটা অবজেক্ট নিয়ে বলতে পারি হচ্ছে গিয়ে, আহ, প্রথমটা বললাম হচ্ছে গিয়ে, একদম প্রথমে বলে দিলাম হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার ইউএস, এটা মাস দিতে হবে, ইংলিশ ইউএস। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো দিতে হবে, পিকচার মধ্যে দিয়ে দিই। উইকেন্ড, উইকডে আমার লাগবে না, আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ডেট স্ট্রিং। তো প্রথমে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ডে, 2 ডিজিট, বুঝছেন। দিয়ে দিলাম কত, 2 ডিজিট, দুই সংখ্যা দিয়ে দিই। মান দিয়ে দিলাম শর্ট, মানে হচ্ছে নভেম্বরের প্রথম 3 অক্ষর আসবে। ইয়ার দিয়ে দিলাম নিউমেরিক, এইটাতে আবার কি আউটপুটটা আসবে দেখেন। আর এক্সাম্পল দিচ্ছে, আমি যদি এখানে রান করি দেখেন আজকের তারিখটা আমি পাই যাবো ওর মধ্যে। এই যে নভেম্বর 10, 2025, এইভাবে আমি লোকাল ডেট স্ট্রিংটা ইউজ করতে পারি। আবার আরেকটা ফাংশন ইউজ করি কনসোল লগের ভিতরে, নাও ডট টু লোকাল টাইম স্ট্রিং। টাইম স্ট্রিং এর মধ্যে আবারটা দুই সংখ্যা নেই, কারণ হচ্ছে মনে করেন যখন একটা বাজবে বা দুইটা বাজবে বা চারটা বাজবে তখন শুরুতে জিরো চলে আসবে, বুঝছেন। 01, 02 বা 04 আসবে। মিনিটের ক্ষেত্রেও সেম হবে, সেকেন্ডের ক্ষেত্রেও সেম আসবে, হ্যাঁ। আচ্ছা, দেন আরো দিয়ে হচ্ছে গিয়ে আওয়ার্স 12, এটা দিয়ে দিলাম কি ট্রু, মানে হচ্ছে গিয়ে 12 ঘন্টা আওয়ার ধরবে। তাহলে এখন যেটা বাজে সেটা চলে আসবে, যদি যদি দেখেন এই যে 11টা 14 PM। আওয়ার্স 12 যদি ফলস দিয়ে দিতাম তাহলে হচ্ছে এটা 11টার জায়গায় হয়তো কয়টা আসতো, 23টা আসতো, তাই না? 23টা চলে আসতো, 23টা এসে এভাবে দেখায় দিত। তো এই হচ্ছে গিয়ে ডেটের কিছু বিল্ট ইন জিনিস, যেগুলা একটু দেখে নিয়েন। দেন হচ্ছে গিয়ে ডেট ছাড়াও সব ভেরিয়েবল, ফাংশন ইনসাইড ফাংশন, এরর হ্যান্ডেলিং। সব ভেরিয়েবল এ নিচে, বি নিচে, এ বি বি, এইটা হচ্ছে একটার সাথে আরেকটা সোয়াপ করে ফেলতেছে, হ্যাঁ। এই যে দেখেন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কাকে নিছি, এ কে নিছি, আবার কাকে নিছি, বি কে নিছি, কিন্তু এইখানে আবার কাকে কল করছি, বি কে কল করেছি, দেন হচ্ছে এখানে এ কে কল করে দিচ্ছি। এখন যদি আমি কনসোল লগ এ দিই, এর মান দিয়েছিলাম কত, 5, কিন্তু বি এর মান 10, কারণ বি এর মান কিন্তু এ এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে এবং এ এর মান এখানে বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। এইটা হচ্ছে সব ভেরিয়েবল, মানে একটার ভ্যালু আরেকটা ভ্যালুর সাথে সব করে ফেললো, আলাদা করে ফেললো, এক্সচেঞ্জ করে ফেলবো, হ্যাঁ। দিস ইজ সব ভেরিয়েবল। ম্যাক্স মিন, এটা তো আমি ম্যাথের মধ্যে দেখিয়েছি। ফাংশন ইনসাইড ফাংশন, এটাকে রিকারশন ফাংশন এই টাইপের কিছু বলে, হ্যাঁ।
ফাংশন ইনসাইড ফাংশন অর কি বলে নেস্টেড ফাংশন। ফাংশনের ভিতরে ফাংশন থাকতে পারে, রিকার্শনটা হচ্ছে ফাংশন নিজেকে কল করে। আচ্ছা যাই হোক, ফাংশন একটা নির্ণয় হচ্ছে এক্স, এর ভিতরে হচ্ছে গিয়ে আমি আরেকটা ফাংশন নিচ্ছি যেটা হচ্ছে আদার ফাংশন। আচ্ছা, একটা ফাংশন আদার ফাংশন, একটা হচ্ছে ইনার ফাংশন। ইনার ফাংশন কি করতেছে, ওয়াই কে দুই ধরে গুণ করতেছে, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে আমি রিটার্ন করবো ইনার ফাংশন এর ভিতরে এক্স কে পাস করে তার সাথে আমি 3 যোগ করে দিলাম। ওকে, দেখেন কি করা হয়েছে। এর একটা ফাংশন, ফাংশনের নাম হচ্ছে আদার ফাংশন। আদার ফাংশন একটা ভ্যালু গ্রহণ করছে। তো সেই ভ্যালুটার সাথে যেটা হচ্ছে, সেই ভ্যালুটার সাথে একটা ফাংশন, ভেতরে ফাংশন, সে 2 গুণ করে একটা ডাটা রিটার্ন করতেছে। সে 2 গুণ করলে যে যেটা আসবে, সেটার সাথে আবার সে 3 যোগ করে দিচ্ছে পরে। তো সেটা আবার বাহিরের ফাংশনটাকে রিটার্ন করতেছে। এইভাবে আপনি চাইলে ফাংশনের ভিতর ফাংশন নিতে পারেন। হুম, এটা একটা জিনিস, নেস্টেড ফাংশন বা ফাংশন ইনসাইড ফাংশন ইউজ করে। এটা সিম্পল জিনিস, এটা দেখানোর কি আছে আমি বুঝলাম না। যেটা আমি দেখাইতে পারি সেটা হচ্ছে কি আপনার যে রিকারশন ফাংশন। হ্যাঁ, রিকারশন, রিকারশনের ঝামেলা আছে। রিকারশন হচ্ছে গিয়ে ফাংশন ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারি। ফ্যাক্টোরিয়াল রিটার্ন ওয়ান এলস ফ্যাক্টোরিয়ালের সংখ্যা কত, মনে করেন 5। 5-এর ফ্যাক্টোরিয়াল সংখ্যা 5 বিয়োগ 1, যেটা হবে সেটার সাথে গুণ হবে আবার 5, তারপর বিয়োগ 1 যেটা সাথে গুণ হবে আবার 4, এরকম আর কি, হ্যাঁ। এই যে কনসোল লগে আমি কাকে কল করছি, ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত দিয়েছি 5। তাহলে দেখেন এই ফাংশনটা যখন কল হবে তখন এন এর ভ্যালু কত 5। ইফ এর মধ্যে দেখেন এন এর ভ্যালু কি শূন্য না, মিলে নেই, তাহলে এলস এ চলে যাবে। তাহলে ইফ এর পর বাদ, এলসে আসার পর রিটার্ন করতেছে কাকে, 5 কে। গুণ করতেছে কাকে, আবার এই ফাংশনের ভিতরে 5 - 1 দিয়ে দিচ্ছে। তার মানে ফাংশনের ভিতরে এখন এন এর ভ্যালু কত যাচ্ছে, 4। 4 যদি হয়, ইফ এর ভিতরে এই প্রথম অংশ মিলে মিলে না, তাহলে এলস এর মধ্যে যাবে। তাহলে আগে ছিল 5, গুণ হয়ে গেল 4। 4-এর সাথে আবার এন মেরে কত হয়, 3। আবার 3 গুণ হয়ে এভাবে 2, 1। একের পর যখন হবে 1 - 1 কত হবে, 0। এন এর মান যখন 0 হবে তখন সে কত রিটার্ন করে দিবে, একই রিটার্ন করে দিবে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল সংখ্যা বের করা হয়, যেটা হচ্ছে 5-এর ক্ষেত্রে 5 × 4 × 3 × 2 × 1 কত হয়, 120। 4 × 5 = 20, 5 × 4 × 3, 3 × 60, তারপর × 2, 60 × কত, 120। তারপর × 1, 120 × 1 কত, 120 হয়। এইভাবে ফ্যাক্টোরিয়াল সংখ্যা বের করা হয়, ঠিক আছে। তো ফাংশন হিসেবে ফাংশন দেখাতে গিয়ে আমি হচ্ছে কি রিকারশন ফাংশন দেখিয়ে ফেললাম। রিকারশন ফাংশনটা লুপের মতো কাজ করে কিছুটা, দেখছেন। কন্ডিশন ফিল আপ না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস নিজেকে নিজে কল করে, নিজেকে নিজে কল করে করে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার রিকারশন ফাংশন। ইরর হ্যান্ডেলিং, ইরর হ্যান্ডেলিং অনেক বড় বিষয়, হ্যাঁ। এবারে ছোট করে কিছু দেখি। আমি যদি কখনো কোনো কোডে এখানে জাভাস্ক্রিপ্টে কোনো ইরর আছে কিনা এটা হ্যান্ডেল করতে চাই, প্রথম হচ্ছে গিয়ে এখানে ইনস্পেক্টে যাব, ইনস্পেক্টে গিয়ে কনসোল লগে যাব। কনসোল লগে এখানে কোনো ইরর আছে, নাই। তার মানে গুগলের এই পেজে জাভাস্ক্রিপ্টের কোনো ইরর আমি পাই নাই, তাই না? ইরোর পাইলে কিন্তু রেড সিগন্যাল দিয়ে একটা ইরোর দেখায় দিত। এইটা একটা সোজা সোজা ওয়ে ইরোর ইরোর খুঁজে বের করা অ্যাকচুয়ালি। দেন এইখানে কোনো কিছু মনে করেন ঝামেলা হচ্ছে, সেটা কনসোল লক করে দেখতে পাই ডাটা কি হতে পারে। হ্যান্ডেল করবো কিভাবে, আরেকটা বই আছে ইরোর হ্যান্ডেলিং এর, অনেক বই আছে, ট্রাই ক্যাচ ইউজ করা যেতে পারে। ট্রাই করো যে আমি, যদি হয়, যদি ভালো হয় ভালো, নয়তো আমাকে ইরোর দেখায় দিন। এই যে ট্রাই কেসে ইরোর হ্যান্ডলিং এর জন্য খুব বেশি ইউজ হয়। ট্রাই করো কি রেজাল্ট সমান সমান 10কে 0 দিয়ে ভাগ দাও। আর এতে তো হবে না, ও ট্রাই করে ব্যর্থ হবে, তখন হচ্ছে গিয়ে ক্যাচের অংশটুকু রান হয়ে যাবে। আমি যদি নিচে এটা হিট করি, লাস্টে দেখি কি ক্যাচের অংশে কি আসছে, এই কিছু আসে না একটু।
বিশেষে থেমে গেছি। মনে করেন একটা ইয়া দিয়ে দিই, কনস্ট্যান্ট মিনে, কনস্ট্যান্ট এক্স মিনে বা এক্স ওয়াই জেড, এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দিই। বা একটা কিছু দিয়ে দিই, হাই, জাস্ট দিয়ে দিলাম। দেন এখানে বললাম যে তুমি একটু এক্স ওয়াই জেড এর ভ্যালুটা চেঞ্জ করে দাও। এক্স ওয়াই জেড এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দাও হ্যালো। এটা ইরোর দেওয়ার কথা, তাই না? দেখি এটা কি দেয়। ইরোর অকওয়ার্ড অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভ্যালু, এই যে ইরোর মেসেজটা এটা দিচ্ছে, হ্যাঁ। মূল মেসেজটা আমি ধরতে পারতেছি, বড় ইরোর দেয় না। নয়তো কিন্তু আমি যদি সরাসরি মনে করেন ট্রাই ক্যাচের মাধ্যমে না করে সরাসরি আমি এখানে বাইরে করতাম, আমি কিন্তু এই ট্রাই ক্যাচটা কমেন্ট করে দিই, একটা বড় ইরোর পাবো। দেখি, এসেন একটা বড় ইরোর পাবো, এত বড় ইরোর। এই যে অ্যাসাইন টু এ কনস্ট্যান্ট, এই মেসেজটা পাইলেই তো হচ্ছে। তো আমি জিনিসটা সরাসরি প্রিন্ট না করে ট্রাই কেচের মাধ্যমে প্রিন্ট করে আমি ইরোরটা হ্যান্ডেলিং করতে পারতেছি, যে ইরোরটা আমি হ্যান্ডেল করলাম, যে তুমি চেষ্টা করো, না পারলে ক্যাচের মধ্যে আমি মেসেজটা জাস্ট দেখাই দাও। এইভাবে আমরা হচ্ছে গিয়ে ইরর হ্যান্ডেলিং এর কাজ করতে পারি, যাতে হচ্ছে কি আমার ইররের মেসেজটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারি এবং ইররটা হ্যান্ডেল করে বড় ইরর শো থেকে নিজের মতো নিজের মতো করে কাস্টমাইজ করে ফেললেন, হ্যাঁ। এই হচ্ছে কথা। তো একটা কাজ করি আজকে, মোটামুটি এই পর্যন্ত থাক। আমি ডমটা নেক্সট দিন দেখাই, যা যা সিলেবাসে দিয়েছেন আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখাই দিব, সমস্যা নেই। ডমটা নেক্সট দিন দেখাই, এপিআই বড় টপিক, এপিআইটা আরেকদিন দেখাবো, ঠিক আছে? দেন আমরা না হয় রিয়েক্টে চলে যাব। অথবা আপনার একটা প্রজেক্টের কথা বলছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা প্রজেক্ট করে তারপর না হয় রিয়েক্টে যাবেন। দেখি আমি নেক্সট দিন যদি সম্ভব হয়, এপিআই তো বেশি কিছু নাই, এপিআই সহ যদি দেখানো সম্ভব হয় নেক্সট দিন একটু বড় ক্লাস নিয়ে, তাহলে এপিআই সহ আমি দেখাই দেবো নে, দেখিয়ে দিয়ে তারপরে একটা প্রজেক্ট করে ছোটখাটো দেন হচ্ছে কি আপনাদের আমি রিয়াক্টে নিয়ে যাবো। যদিও জাভাস্ক্রিপ্টে ছোটখাটো একটা প্রজেক্ট করছিলাম, ট্যাবস অ্যাকর্ডিয়ন ওটা ছোট প্রজেক্ট, আপনার একটু রিয়েল লাইফ টাইপের প্রজেক্ট চাচ্ছিলাম, ওটা অবশ্যই রিয়েল লাইফ ইউজ হয় ট্যাব অ্যাকর্ডিয়ন। তারপরে আপনার একটা ফুল মানে নাম সহ প্রজেক্ট, যেটা ওয়েবসাইটে কোনো কম্পোনেন্ট না, ফুল ওয়েবসাইট টাইপের প্রজেক্ট চাচ্ছিলেন, তাহলে সেজন্য আমরা হয়তো প্রোডাক্ট অ্যাড করা অথবা হচ্ছে গিয়ে আপনার কি বলে মোবাইল ব্যাংকিং এই টাইপের কিছু একটা করার চেষ্টা করবো। ওকে, আগে আপাতত যেগুলা দিয়েছেন টপিক সেগুলো একটু আমি দেখে নিই বা আপনাদের দেখাই নিই, এবং এগুলা হচ্ছে ভিডিও দেখে অবশ্যই বাসায় প্র্যাকটিস করেন, না প্র্যাকটিস করলে আর কি বলবো, যে প্র্যাকটিস করে দেখেন বাকি। আজকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আহ ততদিন ভালো থাকবেন, আমি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।